যত নির্বাচন এগিয়ে আসছে বাংলাদেশে তত কিন্তু এই আওয়ামী লীগের তরফ থেকে সক্রিয়তা বাড়ানো হয়েছে। হাসিনা কিন্তু হুঁশিয়ারিও দিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হুঁশিয়ারিও দিয়েছেন কাকে? ইউনূসকে। এবং এই ইউনূস শেখ হাসিনার এই যে হুঁশিয়ারিতে কিন্তু রীতিমতো ভয় পেয়েছিল। এই ইউনূস কিন্তু রীতিমতো চাপে পড়েছিল এবং যখন দেখলো যে গদি বাঁচানো তার জন্য সমস্যাজনক, তখন কি করলো? তার বিরোধী দল আওয়ামী লীগকে রীতিমতো বাতিল করার ঘোষণা করলো। সিএন ডিজিটাল আপনারা স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর এবং তার কোনার খবর তুলে ধরি আমরা। এবং এই অনুষ্ঠানে অবশ্যই আমরা নজর রাখব বাংলাদেশের দিকে, যেখানে ভারত পাকিস্তান একটা যুদ্ধ আবহ তৈরি হয়েছে। ঠিক সেই সময়ে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের তরফে আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং কোন গ্রাউন্ডে নিষিদ্ধ ঘোষণা করা হলো? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের, সেই অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্গত এই ট্রাইব্যুনালের আন্ডারে যেসব ব্যক্তিরা রয়েছে, যারা উচ্চ ব্যক্তিত্বরা রয়েছে, তাদের নিয়ে বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল বা যারা এই হাসিনা কিংবা হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা রয়েছেন বা যারা আওয়ামী লীগের নেতা, যাদের বিচার এখন অবধি পেন্ডিং, তাদের বিচার না হওয়া অবধি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক মহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেন আমি কথা বলছি? তার কারণ আমরা দেখেছি এর আগে শেখ হাসিনার এই পতনটা এবং তারপর অন্তর্বর্তী সরকার গঠন হওয়া, এই গোটা প্রক্রিয়াকে কিন্তু প্রথম থেকেই আওয়ামী লীগের তরফ থেকে বা শেখ হাসিনার তরফ থেকে কিন্তু একটা অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হয়েছে এবং অবৈধ বলে অভিযোগ করা হয়েছে। এবং এই অবৈধ সরকারের তরফে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবৈধ বলে ইতিমধ্যে আওয়ামী লীগ ঘোষণা করেছে বা আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে এই সিদ্ধান্ত কিন্তু অবৈধ। শেখ হাসিনা আগস্ট মাসের পর থেকে তিনি পালিয়ে যান এবং তার এই যে জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন, ইতিমধ্যে সেই আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে। মোহাম্মদ ইউনূস তিনি সরকার প্রধান হয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছে। এবং তারপর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মিথ্যে অভিযোগ বা বিভিন্ন রকমভাবে একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে বিচার ব্যবস্থার আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু ইউনূস সরকার করে যাচ্ছে। এবার তার কারণ কি? যদি একটু গভীরে গিয়ে দেখা যায়, ইউনূস সরকারের যে টার্গেট, ইউনূসের মূল টার্গেট কিন্তু তার গদি বাঁচিয়ে রাখা। এবং তার গদি বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই তাকে যেটা করতে হবে, তাকে তার বিরোধী দলগুলোকে যে মজবুত জায়গা তার সরিয়ে দিতে হবে। প্রথম দিক থেকে যেটা দেখা গিয়েছিল যে জামাত ইসলাম বা বিএনপি বা যারা রয়েছে মুসলিম সংগঠন কিছু, তারা কিন্তু প্রাথমিক দিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকলেও অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের পক্ষে ছিল। কিন্তু এই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের পক্ষে থাকলেও বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা। এবং যেটা দেখা গিয়েছে, বিএনপি সহ যারা রয়েছে বা জামাত ইসলাম যেসব দলগুলো, তারা কিন্তু একেবারে বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইউনূসের পুরো বিরুদ্ধে। এবং ইতিমধ্যে যেটা দেখেছি আমরা, ছাত্র আন্দোলন, যে ছাত্র আন্দোলনকে সাক্ষী রেখে, যে ছাত্রদের কাছে ভর করে ইউনূস ক্ষমতায় বসেছিলেন, সেই ছাত্রদেরও কিন্তু এক প্রকার তারা বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছে। কেন? আমরা দেখেছি এই যত নির্বাচন এগিয়ে আসছে বাংলাদেশে তত কিন্তু এই আওয়ামী লীগের তরফ থেকে সক্রিয়তা বাড়ানো হয়েছে, প্রোগ্রাম বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই দেখা গিয়েছে বিভিন্ন অনলাইন কনভারসেশন বা অনলাইন প্রোগ্রামে কিন্তু হাসিনা অংশগ্রহণ করতে শুরু করেছে এবং হাসিনার তরফ থেকে তীব্র বিক্ষোভ, তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। এবং হাসিনা কিন্তু হুঁশিয়ারিও দিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হুঁশিয়ারিও দিয়েছেন কাকে? ইউনূসকে। এবং এই ইউনূস কিন্তু শেখ হাসিনার হুঁশিয়ারিতে রীতিমতো ভয় পেয়েছিল এবং ভয় পেয়ে তিনি যেটা করেছিল, এই 32-এ ধানমন্ডির বাড়ি বা বিভিন্ন জায়গা ভাঙচুর করানো বা আওয়ামী লীগের নেতাদের মিথ্যে কেস খাইয়ে দেওয়া, এইগুলো কিন্তু তিনি চালাচ্ছিলেন এবং হিন্দুদের উপর একটা আক্রমণ নামিয়ে এনেছিলেন। কারণ সবাই জানে যে হিন্দুদের তরফ থেকে কিন্তু ভোটটা রীতিমতো আওয়ামী লীগকে যেত। এইবার যেটা হলো, ভোট নিয়ে কিন্তু চাপ দিতে শুরু করলো। ভোট নিয়ে সাধারণ মানুষ এবং ভোট নিয়ে যে অন্যান্য বিপরীত দলগুলো যখন চাপ দিতে শুরু করলো, তিনি দেখলেন ভোট যদি না করিয়ে আমাকে ক্ষমতা থাকতে হয়, সেক্ষেত্রে আমাকে সামরিক সাহায্য লাগবে। তিনি ভারতকে টার্গেট করে তিনি যেটা করলেন, সামরিক সাহায্য চাইতে গেলেন কোথায়? পাকিস্তান, শ্রীলঙ্কা এবং সবথেকে বড় কথা চীনে। এবং তিনি দেখলেন যে সাচেস কোনো সামরিক সাহায্য তিনি পাচ্ছেন না এবং সামরিক সাহায্য দেখাতে গিয়ে ভারতের যে মাথার উপরে হাত ছিল সেটাও ভারত সরিয়ে নিয়েছে। রীতিমতো ব্যবসা বাণিজ্য বন্ধ, পোর্ট ব্যবহার করা বন্ধ, ফলে ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল হওয়া কিন্তু রীতিমতো বাংলাদেশের জন্য চাপের ছিল। ফলে সব মিলিয়ে
এই ইউনূস কিন্তু রীতিমতো চাপে পড়েছিল এবং যখন দেখলো যে গদি বাঁচানো তার জন্য সমস্যাজনক, তখন কি করলো, তার বিরোধী দল আওয়ামী লীগকে রীতিমতো বাতিল করার ঘোষণা করলো। এবং যেটা আমরা দেখেছি, প্রাথমিকভাবে তিনি কিন্তু চেয়েছিলেন যে এই নির্বাচনটা হোক, এবং নির্বাচনটা যদি হতে হয় সেক্ষেত্রে তার গদি বাঁচাতে গেলে তার যে পরামর্শদাতারা রয়েছে তারা কিন্তু যেটা ঠিক করলো যে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিতে দেওয়া যাবে না। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ফের চলে আসতে পারে, বৈধভাবে ক্ষমতায় ফের চলে আসতে পারে। ফলে সব মিলিয়ে যখন দেখা গেল যে আওয়ামী লীগকে ক্ষমতায়, বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে ফের, এই যারা রয়েছে, যারা ভুয়ো আন্দোলন করে বা যারা মিথ্যেভাবে জোর প্রয়োগ করে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে বা সরানোর প্রচেষ্টা চালানো হয়েছে, তারা কিন্তু বিপদে পড়তে পারে। সেই জন্যই এই হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম এরা কিন্তু একটা বিক্ষোভ, বা আওয়ামী লীগকে ব্যান্ড করতে হবে, এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখিয়ে রীতিমতো ইউনূস তাদের সঙ্গে ষড়যন্ত্র করে, ইউনূস ফান্ডিং দেখিয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত এই একটা অপরাধ ট্রাইব্যুনালের একটা গ্রাউন্ডে, একটা ভুয়ো গ্রাউন্ডে একটা অবৈধ সরকার অবৈধভাবে আওয়ামী লীগকে বাতিল করলো এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করলো। ফলে এই বিষয়ে একটা কথা আমার বলতেই হবে যে আমার প্রশ্ন একটাই, যে কোনো অবৈধ সরকার, যে সরকারের বৈধতাই নেই, সেই সরকার কি পারে কোনোভাবে একটা বিরোধী দলকে নিষিদ্ধ করতে? এই প্রশ্নটা যেমন উঠছে, ঠিক আরও একটা প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে লাভটা কার? অবশ্যই সেই লাভ কিন্তু বিএনপিরও নয়, সেই লাভ জামাতেরও নয়, সেই লাভ যে বর্তমানে ক্ষমতা আসীন করে বসে আছে ইউনূসের। এবং ইউনূস তার গদি বাঁচানোর জন্যই এই কাজগুলো করাচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠছে। এবং ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে যে তারা যেমন চীনের পাশাপাশি পাকিস্তানের বন্ধু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, পাকিস্তানের সমস্ত ৭১-এর ইতিহাস বলে তারা যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে রীতিমতো কোলাকুলি করে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে নাকি, এই প্রস্তুতি যখন নিচ্ছে, ঠিক সেই সময়ে ভারতের তরফ থেকে কিন্তু কড়া জবাব পেতে পারে, এই আশঙ্কায় বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ। ফলে সব মিলিয়ে এই হাসিনা বা আওয়ামী লীগ তাদের ব্যান করা, এই যে রাজনৈতিক দলকে ব্যান করা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাতে বাংলাদেশের গোটা সাধারণ মানুষ যে অখুশি সেটা কিন্তু স্পষ্ট। বিভিন্ন জায়গায় রীতিমতো বিক্ষোভ আন্দোলনও চলছে। এবং এই গোটা ঘটনায় একটা বিষয় সবথেকে উল্লেখযোগ্য, হাসিনার পিছনে ইতিমধ্যেই কিন্তু ভারতের অবদান রয়েছে। ভারত কিন্তু তার পক্ষে রয়েছে কূটনৈতিকভাবে, এবং ভারত হাসিনার পক্ষে থাকলে ট্রাম্পও কিন্তু এক প্রকার হাসিনার পক্ষে থাকবে। ঠিক সেইভাবে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড়া কি নির্বাচন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে? এই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, পাশাপাশি একটা বিষয় আরও স্পষ্ট হচ্ছে যে হাসিনাকে ছাড়া বা আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ইউনূস কিন্তু বিপদে পড়তে পারে। ফলে গোটা পরিস্থিতিতে একটা বিষয় একদম পরিষ্কার, সেটা হচ্ছে এই অবৈধ সরকারের তরফে অবৈধভাবে ইউনূস তাদের আওয়ামী লীগকে ব্যান করেছে এবং নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটা চালিয়েছে। এবং এতে আলটিমেটলি ইউনূস তার নিজের লাভ, নিজের আখের কিন্তু গোছাতে চাইছে। এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।